আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু বায়োমেড বাই রনি। আজকে আমরা ফরেনসিক মেডিসিনের আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করব, সেটা হলো করোসিভ পয়জনস। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো করোসিভ পয়জন যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে তা হলো হোয়াট ইজ করোসিভ পয়জন, কাদেরকে আমরা মূলত করোসিভ পয়জনস বলি। তো করোসিভ পয়জনস হলো পয়জনস দ্যাট fixes or destroy and erodes the surface with which it contact. তো এটা হলো গিয়ে এখানে করোসিভের যে বইয়ের ডেফিনেশন আছে, বইয়ের ডেফিনেশনটা এখান থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, এখানে তিনটে কথা বলছে। একটা হলো ফিক্সেস, আরেকটা হলো ডেস্ট্রয়, আরেকটা হলো ইরোড। তো আমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। আর কোথায় বলছে সারফেস, ঠিক আছে, সারফেসে। তো এখানে আমাদের সারফেসটা মূলত কি, এই যে আমরা যে করোসিভের কথা বলবো এই চ্যাপ্টারে আমাদের সারফেস মূলত কি, এই অধ্যায়ে আমাদের সারফেস হলো স্কিন। এখানে আমরা সারফেস বলতে স্কিনকে মেনলি বুঝবো। ওকে, তাহলে আমরা এখানে সারফেস বলতে স্কিনকে বুঝি। তাহলে এটা কি করতে পারে, আমরা যদি চিন্তা করি, আমরা একটা কেসের কথা চিন্তা করি, যদি কারো হাতে বা গায়ে সালফিউরিক অ্যাসিড পড়ে তাহলে ওইখানে কি কি হতে পারে, এই জিনিসগুলো এখানে বলছে। ফিক্স হয়ে যেতে পারে, ডেস্ট হয়ে যেতে পারে, স্কিনে যে জায়গায় পড়বে ওই জায়গার যে মাসেল এবং অন্যান্য যে জিনিস আছে সেগুলো ডেস্ট হয়ে যেতে পারে, এবং স্কিনটা কি হয়ে যেতে পারে, ফিক্স হয়ে যেতে পারে। আমরা জানি বার্নের পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, স্কিনটা ফিক্স হয়ে যায় এবং স্কিনে কি হবে, ইরোডেশন হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা করোসিভের পয়জনিং থেকে পাবো। তো যদিও ডেফিনেশনটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, তারপরেও চ্যাপ্টারের শুরু যেহেতু আমরা এই ডেফিনেশনটা জেনে নিলাম। এখন আমাদেরকে যেটা মেইনলি জানতে হবে, আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হলো ক্লাসিফিকেশন অফ দি করোসিভ পয়জন। তাহলে আমরা এখন জানবো ক্লাসিফিকেশন। আমরা এখন ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। ক্লাসিফিকেশন, তো ক্লাসিফিকেশন যদি আমরা বলি, আমরা জানি যে করোসিভ এজেন্ট হলো আমাদের কাছে দুইটা, একটা হলো গিয়ে স্ট্রং অ্যাসিড আর একটা হলো গিয়ে স্ট্রং অ্যালকালাই। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে ক্লাসিফাই করি, আমাদের কাছে দুই ধরনের করোসিভ এজেন্ট আছে, একটা হলো স্ট্রং অ্যাসিড আর একটা হলো স্ট্রং অ্যালকালি। তো এখন আমরা যদি এখান থেকে জানি যে স্ট্রং অ্যাসিডের আন্ডারে মূলত আমরা কি কি সম্পর্কে জানবো। স্ট্রং অ্যাসিডের মধ্যে আমরা মেইনলি সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এই তিনটা সম্পর্কে জানবো। এই তিনটা হলো আমার কেমন অ্যাসিড, এরা হলো আমার মিনারেল বা ইনঅর্গানিক অ্যাসিড। আর এর বাইরে আমার আরও কিছু অ্যাসিড আছে, যেমন এখানে কার্বলিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড। এরা কেমন, এরা হলো আমার অর্গানিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম, আমরা এখানে যে ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনকে দুই ভাগে ভাগ করি, একটা হলো স্ট্রং অ্যাসিড আর একটা হলো স্ট্রং অ্যালকালাই। স্ট্রং অ্যাসিডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ইনঅর্গানিক আর একটা হলো গিয়ে অর্গানিক। ইনঅর্গানিকের মধ্যে আমরা মেইনলি যে জিনিসগুলো দেখি এগুলো হলো সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। অর্গানিকের মধ্যে আছে আমাদের কার্বলিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড। এখন আসো স্ট্রং অ্যালকালাই। স্ট্রং অ্যালকালাইতে কি আছে, স্ট্রং অ্যালকালাইয়ের মধ্যে আমরা মেইনলি দেখব এখানে আমাদের আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরপরে আছে সোডিয়াম বাইকার্বনেট। তো এই জিনিসগুলো আছে আমাদের স্ট্রং অ্যালকালিতে। তাহলে আমরা এখান থেকে ক্লাসিফিকেশনে যে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং অ্যালকালি দেখলাম। এখন এখান থেকে আমরা যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হলো এদের ইফেক্ট কি। আমার যখন একটা সারফেসে অ্যাসিড পড়বে তখন সে কেমন ইফেক্ট দেখাবে, এবং একটা অ্যালকালি যখন পড়বে সে কেমন ইফেক্ট দেখাবে। চলো আমরা এখন এদের ইফেক্ট সম্পর্কে আলোচনা করি। তাহলে আমাদের এখনকার টপিক হলো ইফেক্টস। ইফেক্টস থেকে যদি আমি বলি তাহলে আমরা যেটা জানবো, অ্যাসিডের ক্ষেত্রে কেমন ইফেক্টস দেখা যায় অ্যাসিডসের ক্ষেত্রে, আর অ্যালকালির ক্ষেত্রে কেমন ইফেক্ট দেখা যায়। আমার যদি একটা সারফেসে
অ্যাসিড পড়ে তখন সেখানে নেক্রোসিস ঘটবে, টিস্যুর ডেথ ঘটবে। আর এখানে যে টিস্যু ডেথটা ঘটে সেটা হলো নেক্রোসিসটা হলো কোয়াগুলেটিভ 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 নেক্রোসিস। আর অ্যালকালির ক্ষেত্রে যে নেক্রোসিসটা হবে সেটা হলো লিকুইফেক্টিভ নেক্রোসিস। তাহলে আমরা এখানে দেখলাম যে দুই ধরনের নেক্রোসিস হবে। আর এই যে কোয়াগুলেটিভ নেক্রোসিসটা আছে এটা হবে অনলি সুপারফিশিয়াল লেয়ার। আর যে লিকুইফেক্টিভ যে নেক্রোসিসটা আছে এটা কোথায় হবে? এটা হবে মোর ডিপার। শুধুমাত্র সুপারফিশিয়ালি হবে এমন না, এটা ডিপের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকেও ইফেক্ট করবে। তাহলে আমরা যদি বলি এখান থেকে কোনটা বেশি ডেঞ্জারাস, তাহলে আমার যে এই যে লিকুইফেক্টিভ যেটা আছে এটা হলো মোর ডেঞ্জারাস। ওকে, আমরা এতটুকু জানলাম। এছাড়াও এই যে অ্যাসিডটা আছে, অ্যাসিডের ক্ষেত্রে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা যে ইফেক্টগুলো দেখব সেগুলো হলো শুধুমাত্র লোকাল ইফেক্ট। তাহলে এক্ষেত্রে আমরা কেমন ইফেক্ট দেখব? এক্ষেত্রে আমরা দেখব অনলি লোকাল ইফেক্টস। আর অ্যালকালির ক্ষেত্রে আমরা লোকালের পাশাপাশি লোকাল প্লাস সিস্টেমিক ইফেক্টও দেখতে পাবো। তাহলে এই হলো এখানে আমাদের আরেকটা পড়া, যেটা হলো এদের ইফেক্টটা কেমন আসে। ওকে, তাহলে আমরা দেখলাম যে অ্যালকালির ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে আসবে কোয়াগুলেটিভ নেক্রোসিস, এখানে হবে লিকুইফেক্টিভ নেক্রোসিস। এটা হলো সুপারফিশিয়ালি, এটা হলো ডিপার স্ট্রাকচারে, এটা হলো অনলি লোকাল, আর এটা হলো লোকাল এবং সিস্টেমিক। এখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের যে অ্যালকালির দ্বারা যে পয়জনিং বা যে দুর্ঘটনা ঘটবে ওইটাতে যে ক্ষতিটা হবে ওইটার মোর ডেঞ্জারাস। তাহলে এই হলো এখান থেকে আমরা ইফেক্টগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা এখানে আরও কিছু ছোট টপিক জেনে নিই যেগুলো আমাদের পরীক্ষায় আসে। এর মধ্যে একটা টপিক যেটা, তা হলো যে যখন আমরা অ্যালকালি দ্বারা কোনো অ্যাসিড মানে দুর্ঘটনা হয় তখন এটার কি কি ফিচার দেখা যাবে, আর যদি কোনো অ্যাসিড দ্বারা দুর্ঘটনা হয় এটার কি কি ফিচার দেখা যাবে। তো এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হলো যদি কেউ একজন অ্যালকালি খায়, ইনজেকশন অফ অ্যালকালি করে, তাহলে তার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্ট যেটাতে পড়ে সেটা হলো ইসোফেগাসে। ঠিক আছে, তাহলে ইসোফেগার স্ট্রাকচার ইজ মোর কমন উইথ অ্যালকালি পয়জনিং। তাহলে এখান থেকে আমরা যে একটা আলাদা তথ্য জেনে রাখবো সেটা হলো অ্যালকালি পয়জনিংয়ে, অ্যালকালি ইনজেকশনে ইসোফেগাস congestion or structure is more common. সো এটাও আর একটা রিজন যে কারণে আমার অ্যাসিডের তুলনায় অ্যালকালিটা মোর ডেঞ্জারাস। এছাড়াও এখানে আমরা আরও একটা ডেফিনেশন পাবো, সেটা হলো ফুলমিনেন্ট পয়জনিং। তো এই টপিকটা পড়তে গেলে আমি একসাথে তিনটে জিনিস একটু দেখে ফেলি। সেটা হলো আমাদের যে পয়জনিং আছে, পয়জনিংটা কয় রকম হতে পারে? পয়জনিংটা হতে পারে টোটাল 3 রকম। পয়জনিংটা হতে পারে টোটাল 3 রকম। একটা হতে পারে অ্যাকিউট, হঠাৎ করে একটা লার্জ ডোজ দিয়ে দিলাম, সেটা হলো অ্যাকিউট। ক্রনিক, অনেক দিন থেকে অল্প অল্প করে সে পয়জনটাকে কি করছে, ইনটেক করছে, তাহলে এটা হলো ক্রনিক। ক্রনিকের পয়জনিংগুলো নর্মালি আমরা অকুপেশনাল কেসের ক্ষেত্রে দেখতে পাই। আর যেটা এখন আমরা জানবো সেটা হলো ফুলমিনেন্ট। ফুলমিনেন্ট টাইপটা কি? ফুলমিনেন্ট টাইপটা হলো এত বেশি পরিমাণ সে পয়জনের শিকার হয় যে এটার যে অনসেট আছে, অনসেটটাও অনেক র্যাপিড, প্লাস এটার অনসেটটা অনেক সিভিয়ার, এবং তার যে সাইন সিমটম দেখা যায়, সাইন সিমটম দেখা যাওয়ার মোটামুটি বলা যায় যে অল্প সময়ের মধ্যে সে মারা যায়। তাহলে আমরা যদি বলি এখানে সবচেয়ে ডেঞ্জারাস কোনটা, সবচেয়ে ডেঞ্জারাস হলো গিয়ে ফুলমিনেন্ট। ফুলমিনেন্টে কি হবে, সে অনেক লার্জ অ্যামাউন্টের একটা ডোজ ইনজেকশন করে ফেলবে বা একটা ডোজের টাচে চলে আসবে। তখন এর ফলে তার কি হবে, তার যে সাইন সিমটমগুলো আছে এগুলো অনেক ফাস্ট দেখা যাবে, পাশাপাশি সে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে ওই পেশেন্টটা মারা যাবে। এটাই হলো গিয়ে ফুলমিনেন্ট। তাহলে আমরা এখান থেকে
পয়জনিং এর যে টাইপ আছে সেটাও দেখে ফেললাম। তাহলে আমি যদি বলি এই ফেজে আমরা টোটাল কি কি দেখলাম, আমরা এখানে প্রথমে কোরোসিভ যে পয়জন আছে সেটা ডেফিনেশনটা দেখলাম। নেক্সট আমরা এখান থেকে যে ক্লাসিফিকেশন আছে ক্লাসিফিকেশন সম্পর্কে জানলাম। এরপর আমরা অ্যাসিড এবং অ্যালকালি এদের কি কি এফেক্ট হতে পারে সেটা জানলাম। এবং লাস্টে আমরা দেখলাম যে এখান থেকে অ্যালকালি যেটা আছে অ্যালকালিটা আমাদের জন্য বেশি কেন ডেঞ্জারাস। এছাড়াও আমরা পয়জনিং যে 3টা টাইপ আছে এই 3টা টাইপ সম্পর্কে জেনে ফেললাম। তাহলে এই হলো আমাদের প্রথম ফেজের পড়ালেখা। এখন যদি আমরা দ্বিতীয় ফেজটাতে আসি, এখানে কি লেখা আছে, এখানে আছে যে ফিচার অফ সালফিউরিক অ্যাসিড পয়জনিং এবং নাইট্রিক অ্যাসিড পয়জনিং। সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দুইটাই হলো কি অ্যাসিড, তার মানে আমরা এখানে অ্যাসিড পয়জনিং সম্পর্কে পড়তেছি। এখন এই দুইটার ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য। এখন একটা পেশেন্ট আমার কাছে আসছে, সে অ্যাসিড খেয়ে আসছে, সে কি অ্যাসিড খাইছে এটা আমি কিভাবে বুঝতে পারবো, এই জিনিসটা বোঝার জন্য আমাদের এই যে ফেজটা। তাহলে আমরা যদি দেখি, প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিড আর আছে আমাদের এখানে নাইট্রিক অ্যাসিড। তো এই দুইটার ক্ষেত্রে আমরা যে যে পয়েন্টগুলো দেখব, প্রথমে হলো ইরোশন অফ স্কিন। স্কিনে কি ইফেক্ট করবে, ইরোশন অফ স্কিন। স্কিন থেকে যদি আমরা দেখি তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, স্কিনের যে জায়গায় সালফিউরিক অ্যাসিডটা পড়বে ওই জায়গায় কেমন হয়ে যাবে, ওই জায়গায় ব্ল্যাকেনিং হবে, ব্ল্যাকেনিং। আর নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে সব কিছু হলুদ হয়ে যাবে। তাহলে নাইট্রিক অ্যাসিডে কি হবে, ইয়েলোইশ। আর এটাকে বলা হয় কি, এটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় জ্যান্থোপ্রোটিক রিয়াকশন। ঠিক আছে, কারণ আমরা জানি জ্যান্থো মানে কি, জ্যান্থো মানে ইয়েলোকে বোঝায়। তাহলে এটা হলো জ্যান্থোপ্রোটিক রিয়াকশন। ওকে, তাহলে আমরা এখান থেকে ইরোশন অফ স্কিনটা দেখলাম। 2 নম্বরে আমরা যেটা দেখব সেটা হলো টিথের ক্ষেত্রে কি চেঞ্জ আসবে। সালফিউরিক অ্যাসিড পয়জনের ক্ষেত্রে টিথ যেটা আছে সেটা হয়ে যাবে চকি হোয়াইট। তাহলে এখানে হয়ে যাবে চকি হোয়াইট। আর নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে বলছি যেহেতু সব ইয়েলো, তাহলে এখানে ইয়েলো হয়ে যাবে। তাহলে আমরা এটা দেখলাম। ওকে, তাহলে মেইনলি এই দুইটা জিনিসই আমরা এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। বাকি যে পয়েন্টগুলো আছে যেমন ভমিটিং, থার্স্ট, কনস্টিপেশন, এরপরে গিয়ে শক, এগুলা দুইটার ক্ষেত্রেই মোরলেস প্রেজেন্ট থাকে। তাহলে আমরা যদি কোশ্চেন করে যে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে ডিফারেন্সিয়েট করতে, তাহলে আমরা এই দুইটা পয়েন্ট বলবো যে স্কিনের ক্ষেত্রে কি হবে, একটাতে হয়ে যাবে ব্ল্যাকেনিং আর একটাতে হয়ে যাবে ইয়েলোইশ। আর টিথের ক্ষেত্রে চকি হোয়াইট এবং হলো ইয়েলো। স্পেশালি যে সালফিউরিক অ্যাসিডের চকি হোয়াইট হয়, ফিচারটা এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা দেখলাম। এখন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো ট্রিটমেন্ট অফ করোসিভ অ্যাসিড পয়জনিং। আমাদের কাছে একটা অ্যাসিডের পেশেন্ট আসছে, তাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, তার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখব সেগুলো নিয়ে কথাবার্তা। তো ট্রিটমেন্ট যদি আমরা করতে যাই, এখানে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে 2 ধরনের ট্রিটমেন্ট। একটা হলো যদি স্কিনে কোনো কারণে অ্যাসিড পড়ে, যেমন কেউ কাউকে অ্যাসিড ছুঁড়ে মারলো, অ্যাসিড নিক্ষেপ করলো, তাহলে আমরা প্রথম বলতে পারি স্কিন প্লাস যদি আই। তাহলে প্রথম যে ট্রিটমেন্ট অফ স্কিন প্লাস আই। ধরা যাক যে একজন মানুষ যে অ্যাসিড পয়জনিং এর শিকার হয়েছে, তার ফেসে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, ওই ক্ষেত্রে আমরা আসলে কি কি জিনিস তার ক্ষেত্রে কিভাবে তাকে ট্রিটমেন্ট দিতে পারি। প্রথম যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো প্লেন্টি অফ ওয়াটার দিতে হবে এফেক্টেড পার্টে প্লাস সোপ। তাহলে প্রথমটা হলো গিয়ে প্লেন্টি অফ ওয়াটার প্লাস সোপ, কারণ আমরা জানি সোপটা কি একটা অ্যালকালি প্রোডাক্ট বা ক্ষার জাতীয় পদার্থ, যেটা কি করবে অ্যাসিডকে নিউট্রিলাইজ করতে হেল্প করবে। এছাড়া আমরা কি দিতে পারি, পরবর্তীতে আমরা এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড দিতে পারি। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড এটাও যেহেতু ক্ষার, এটা অ্যাসিডকে নিউট্রিলাইজ করতে হেল্প করবে। এছাড়া ওই পেশেন্টের চোখে আমরা কি দিব, আইতে আমরা দিব অলিভ অয়েল। ঠিক আছে, তাহলে আইতে আমরা অলিভ অয়েল দিব। আর এরপরে আমরা যেহেতু এখানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, এখানে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট ইউজ করব। তাহলে এগুলো হলো আমার যদি স্কিন এবং আই, ধরা যাক কারো ফেসে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, তখন তার ক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্টগুলো দিতে পারি। আর যদি আরেকটা কেস হতে পারে যে ওই লোকটা কি করছে, অ্যাসিড ইনজেকশন, সে
অ্যাসিড খেয়ে ফেলছে, ইনজেকশন সুইসাইড করার জন্য সে কী করলো, অ্যাসিড খেয়ে ফেললো, তখন তার ক্ষেত্রে আমরা কি কি ট্রিটমেন্ট দিব? তার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে আমরা ড্রিঙ্কিং অফ ওয়াটার, তাকে প্রচুর পরিমাণে আমরা পানি খাওয়াবো। কিন্তু যেটা আমাদেরকে এখানে মাস্ট মনে রাখতে হবে সেটা হলো এই যে অ্যাসিড ইনজেকশন করলে তাকে আমরা গ্যাস্ট্রিক যে লেওয়াজ আছে, গ্যাস্ট্রিক লেওয়াজটা দিতে পারবো না। গ্যাস্ট্রিক লেওয়াজ কন্ট্রা ইন্ডিকেটেড। কেন কন্ট্রা ইন্ডিকেটেড? এই জিনিসটা হলো, দেখো যেহেতু সে অ্যাসিড খেয়ে ফেলছে, অ্যাসিড খেয়ে ফেলার ফলে কি হলো, তার যে অর্গানগুলো আছে, অর্গানগুলোর যে লেয়ার আছে, লেয়ারটা অনেক দুর্বল হয়ে গেছে, উইকেন হয়ে গেছে। এখন যদি আমি স্টোমাক যে টিউব আছে ওইটার টিউবটা যদি ভিতরে ঢুকাই, তাহলে একটা চান্স থেকে যায় যে তার এই সফট টিস্যুগুলো বেদ করে ওইখানে পারফোরেশনের সৃষ্টি করে ফেলবে। তাই গ্যাস্ট্রিক যে লেওয়াজ আছে এটা স্টোমাক করসিভ যে পয়জনগুলো আছে, করসিভ পয়জনের ক্ষেত্রে এটা কন্ট্রা ইন্ডিকেটেড। আমরা এটা মনে রাখছিলাম এর আগের একটা লেকচারে কেমিক্যাল ছন্দটা দিয়ে। তো আশা করি ওই লেকচারটা দেখলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এখানে অ্যাসিড ইনজেকশন সম্পর্কে দেখলাম। তাহলে প্রথমে কি করতে হবে, ড্রিঙ্কিং অফ ওয়াটার। এছাড়াও এখানে আমরা কি দিতে পারি, তাকে আমরা নন কার্বনেট অ্যালকালি দিতে পারি। কার্বনেট অ্যালকালি, নন কার্বনেট অ্যালকালির মধ্যে কি কি আছে, যেমন ক্যালসিয়াম অক্সাইড দিতে পারি, তাকে আমি ম্যাগনেসিয়াম অক্সাইড দিতে পারি। এছাড়াও তাকে অ্যান্টাসিড দিতে পারি, কারণ আমরা জানি অ্যান্টাসিড একটা ক্ষার হিসেবে কাজ করে, তখন সে অ্যাসিডটাকে নিউট্রিলাইজ করার চেষ্টা করবে। এছাড়াও যেহেতু এখানে যে অ্যাসিড পয়জনিংয়ের জিনিসগুলো আছে এগুলো অনেকটা বার্নের সাথে মিলে যায়, তো আমরা এখানে আইবি ফ্লুইড হিসেবে কি দিতে পারি, আইবি ফ্লুইড হিসেবে আমরা এখানে নর্মাল স্যালাইন দিতে পারি। এছাড়াও আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। অ্যান্টিবায়োটিক, কোন ধরনের অ্যান্টিবায়োটিক আমরা এক্ষেত্রে দিব, আমরা এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। এছাড়াও ব্যথা কমানোর জন্য আমরা অ্যানালজেসিক দিব। তবে এখানে মনে রাখতে হবে নো এনএসএআইডি, কারণ এনএসএআইডি গ্যাস্ট্রিক পারফোরেশন করার একটা পসিবিলিটি থেকে যায়। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো নো এনএসএআইডি। তাহলে আমরা যদি এই ফেজটা একটু রিভিউ করি, আমরা এখানে কি কি দেখলাম, আমরা এখানে যে ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টটা দেখলাম। প্রথম ট্রিটমেন্টটা হলো কারো যদি আমরা চিন্তা করি ফেসে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, ফেস এবং তার আই এই দুইটা জায়গায় এফেক্টেড হয়েছে, তখন তার ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্টটা করব। আরেকটা হলো কেউ অ্যাসিড খেয়ে ফেলছে, ইনজেকশন করছে, তার ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। এছাড়াও আমরা এখানে আরও দেখলাম যে আইবি ফ্লুইড দিতে পারি। অ্যানালজেসিক দিলে ওইখানে অ্যানালজেসিকের ক্ষেত্রে আমাদেরকে এনএসআইডিকে বাদ দিতে হবে। আর গ্যাস্ট্রিক লেওয়াজ কন্ট্রাইন্ডিকেটেড এই যে করসিভ পয়জনিংয়ের ক্ষেত্রে। আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এখন আমরা এখানে একটা ছোট টপিক দেখে ফেলি, সেটা হলো সালফিউরিক যে অ্যাসিড আছে। আমরা যেহেতু সালফিউরিক অ্যাসিড সম্পর্কে পড়ালেখা করতেছি, তো এই সালফিউরিক অ্যাসিডের আদার কি নাম আছে? সালফিউরিক অ্যাসিড একটা নাম, তো সালফিউরিক অ্যাসিড আমরা জানি। আর কি কি আছে? তাকে বলা হয় অয়েল অফ ভিট্রিওল, তার আরও নাম আছে ব্যাটারি অ্যাসিড। এছাড়াও তাকে বলা হয় কিং অফ অ্যাসিড। তাহলে এই হলো গিয়ে সালফিউরিক অ্যাসিডের আদার্স নেম। তাহলে আমরা এটাও জেনে নিলাম। এখন আমরা আর কি কি জানবো, এখানে আমরা আরও একটা জিনিস দেখি, সেটা হলো পোস্টমর্টেম যে ফাইন্ডিং আছে। পোস্টমর্টেম ফাইন্ডিংয়ের আমার কাছে একটা সালফিউরিক অ্যাসিডের পেশেন্ট আসছে যে মারা গেছে সালফিউরিক অ্যাসিড খাওয়ার মাধ্যমে। এখন তার পোস্টমর্টেম ফাইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা কি কি ফিচার পাবো, তাহলে আমরা এখানে যেটা শিখবো সেটা হলো পোস্টমর্টেম ফাইন্ডিং। তো পোস্টমর্টেম ফাইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, সে যে যে জায়গা থেকে সালফিউরিক অ্যাসিডটা ইনজেকশন করছে ওইসব স্থানে যে মিউকাস মেমব্রেন আছে ওইটাতে করোশন সৃষ্টি হবে। যেমন প্রথম তার টাচে কি আসবে, লিপস আসবে, তারপরে মাউথ, এরপরে থ্রোট, এরপরে চিন, অ্যাঙ্গেল অফ মাউথ, এই জায়গাগুলোতে কি দেখা যাবে, করোশন দেখা যাবে। ঠিক আছে। এছাড়াও কি হবে, তার যে স্টোমাক আছে স্টোমাকটা কি হয়ে যাবে, ব্রাউন এবং ব্ল্যাকি কালার। তাহলে এখানে আমরা বলতে পারি তার স্টোমাকটা কি হয়ে যাবে, ব্রাউন এবং ব্ল্যাকি কালার। এগুলো হলো গিয়ে তার ক্ষেত্রে আমরা পোস্টমর্টেম ফাইন্ডিং হিসাবে দেখতে পাবো। এছাড়াও এখানে আর কি দেখা যেতে পারে, তার যে স্কিন আছে সেখানে আলসারেশন ফর্মেশন হতে পারে, এবং তার যে পার্মানেন্ট ডিসফিগারেশন অফ ফেস, যখন একটা মানুষকে ফেসে অ্যাসিড ছুঁড়ে মারা হবে তখন তার ফেসের মধ্যে কি হয়ে যাবে, পার্মানেন্ট ডিসফিগারেশন হয়ে যাবে। তো এগুলো হলো গিয়ে পোস্টমর্টেম ফাইন্ডিং। যদিও এত ইম্পর্টেন্ট না, এটার পোস্টমর্টেম ফাইন্ডিং পরীক্ষায় আসে না, তারপরও আমরা জেনে রাখলাম। তাহলে আমাদের এই হলো এখানকার টপিক। নেক্সট আমরা সালফিউরিক অ্যাসিড আমাদের শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে যে অ্যাসিডটাতে চলে যাব সেটা হলো অক্সালিক অ্যাসিড পয়জনিং।
তো অক্সালিক অ্যাসিড পয়জনিং এর ক্ষেত্রে আমরা আগে কিছু জেনারেল কথাবার্তা জেনে নিই। যেমন অক্সালিক অ্যাসিড পয়জনিং, এটা অক্সালিক অ্যাসিডটা আমরা কোথায় ব্যবহার করি? অক্সালিক অ্যাসিডের যদি আমরা ইউজের কথা চিন্তা করি, এটা ব্যবহার করা হয় মেইনলি ইঙ্ক রিমুভার হিসাবে। কি হিসাবে? ইঙ্ক রিমুভার। ইঙ্ক রিমুভার হিসাবে এই অক্সালিক অ্যাসিডটাকে ব্যবহার করা হয়। আর অক্সালিক অ্যাসিড থেকে আমরা আরও একটা জিনিস জেনে রাখবো, সেটা হলো অক্সালিক অ্যাসিডটাকে যখন নেওয়া হয় খাওয়া হলে আফটার অ্যাবজর্পশন এটা আমাদের বডিতে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল তৈরি করে। তো যেহেতু এখানে সে ক্যালসিয়ামটাকে ইউজ করে ফেলতেছে, তাহলে এখানে কি হবে? যেহেতু সে ক্যালসিয়ামকে ইউজ করে ফেলতেছে, তাহলে এখানে হাইপোক্যালসিয়ামে ডেভেলপ করবে, হাইপোক্যালসেমিয়া। এবং এই হাইপোক্যালসেমিয়া থেকে পরবর্তীতে এখানে আর কি হতে পারে? এখানে টিটানি ডেভেলপ করবে। ঠিক আছে, টিটানি ডেভেলপ করবে এখানে। এখন এই জিনিসটা তো আমরা জানলাম। এখন এটার ট্রিটমেন্ট কি, আমরা যদি ট্রিটমেন্টটাও একটু শর্টভাবে দেখে নিই। অক্সালিক অ্যাসিড পয়জনিং এর ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা আমরা কিভাবে দিব? অক্সালিক অ্যাসিড পয়জনিং এর ক্ষেত্রে ট্রিটমেন্ট হলো তাকে ক্যালসিয়াম গ্লুকোনেট খাওয়াতে হবে। কি করতে হবে? এটার ট্রিটমেন্ট হলো ক্যালসিয়াম গ্লুকোনেট। কেন আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিচ্ছি? ওই যে সেম লজিক, যদি আমি ক্যালসিয়ামটা দিয়ে দিই তাহলে তার বডিতে যে আনঅ্যাবজর্ব অক্সালিক অ্যাসিডটা আছে সেটা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ফেলবে, বাইন্ড করে তখন আমার বডি থেকে এটা বের হয়ে যাবে। তাহলে আমরা কি দিব? ক্যালসিয়াম গ্লুকোনেট দিব। এখন আমরা অক্সালিক অ্যাসিড থেকে যেটা জানবো, এটার ক্ষেত্রে যে ফেইনটা হয় ওই ফেইনটা খুবই সিভিয়ার। মাত্র 1 থেকে 2 ফোঁটা অক্সালিক অ্যাসিড যদি কারো শরীরে পড়ে, তখন তার কাছে মনে হবে যে তার পুরো শরীরটা কেউ জ্বালিয়ে ফেলছে। তাহলে এটার ফেইনটা কেমন? এটার ফেইন হলো গিয়ে খুবই সিভিয়ার। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো এখান থেকে জানলাম। এরপর আমরা যেটা জানবো তা হলো এখানে, তাহলে আমরা যেটা দেখলাম এই যে ক্যালসিয়াম গ্লুকোনেটটা আছে, ক্যালসিয়াম গ্লুকোনেটটা হলো এটার অ্যান্টিডট। এছাড়াও আর কি কি ব্যবহার করা যায়? এছাড়াও আমরা এখানে আরো কিছু এজেন্ট ব্যবহার করতে পারি, যার মধ্যে একটা হলো ডিমালসেন্ট। এটার কাজ কি? এটা হলো অক্সালিক অ্যাসিডের কারণে যে মিউকাস মেমব্রেনে ইরিটেশন হওয়ার কথা সেটা থেকে রক্ষা করে। মিউকাস মেমব্রেন ইরিটেশন প্রিভেন্ট করে। তাহলে আমরা এতটুকু জানলাম। তো অক্সালিক অ্যাসিড থেকে আসলে আমাদের এতটুকু পড়তে হবে। এখান থেকে আমাদের কখনো কোশ্চেন আসে নাই। আমরা এখানে যে কথাগুলো বললাম এগুলো যদি জানা থাকে তাহলে ইনশাল্লাহ এমসিকিউতে আমরা অ্যান্সার করে আসতে পারবো। আশা করি এটাতে আর সমস্যা হবে না। এরপরে যদি আমরা দেখি আমাদের অক্সালিক অ্যাসিড শেষ। অক্সালিক অ্যাসিডের পরে আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো কার্বলিক অ্যাসিড পয়জনিং। কার্বলিক অ্যাসিড পয়জনিং থেকে আমাদেরকে যে যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো, আমরা এই যে বাসা বাড়িতে ফেনল ব্যবহার করি বা ডেটল ব্যবহার করি। এই যে ফেনল আছে, ফেনলটা কি? ফেনল অথবা ডেটল, আমরা যে ডেটল ব্যবহার করি, ডেটল হলো ক্লোরিনেটেড ফেনল। আর এই যে কার্বলিক অ্যাসিডের আরেক নাম হলো ফেনল। ওকে, তাহলে আমরা এই দুইটা জিনিস এখান থেকে জেনে নিলাম। তাহলে কার্বলিক অ্যাসিডের পয়জনিং হতে পারে একটা খুব কমন ঘটনা, কারণ যেহেতু এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আমরা দেখা গেছে ভুলবশত কোনো একটা বাচ্চা সে ডেটল স্যাভলন এগুলা খেয়ে ফেলতে পারে। তো এটার পয়জনিংয়ের কেসটা অনেক কমন পাওয়া যায়। এখন আমরা এখান থেকে কিছু জিনিস দেখব, যার মধ্যে এই যে কার্বলিক অ্যাসিড পয়জনিংয়ের কারণে আমাদের যদি কেউ মারা যায় তখন তার কি হবে? যে পুট্রিফিকেশন আছে, পুট্রিফিকেশন প্রসেসটা ডিলেড হয়। তাহলে এটা এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ডিলেড পিউট্রিফিকেশন এই জিনিসটা আমরা জানলাম। এছাড়াও আমরা যেটা জানবো, এই যে কার্বলিক অ্যাসিড পয়জনিং এটা অল রুট দ্বারা হয়। যে কোনো রুট দ্বারা কার্বলিক অ্যাসিড আমার বডিতে চলে আসতে পারে, স্কিন বলি, ইন্টারডার্মাল, যে কোনো রুট, এনি রুট দ্বারা সম্ভব। আর এখান থেকে যেটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক বা এমসিকিউ, সেটা হলো এটা যে স্টোমাক আছে, স্টোমাকটাকে লেদারি করে ফেলবে, শক্ত করে ফেলবে, লেদারি।
লেদারি, তাহলে এটা স্টোমাককে কি করে ফেলবে, লেদারি করে ফেলবে। আর এখান থেকে আর কি জানতে হবে, এখান থেকে আমরা যদি জানি সেটা হলো এখানে কার্বলিক অ্যাসিড দ্বারা যদি কেউ পয়জনের শিকার হয় তখন তার ক্ষেত্রে আমরা কার্বল ইউরিয়া দেখি। কার্বল ইউরিয়া কি, কার্বল ইউরিয়া হলো এই যে আমার কার্বলিক অ্যাসিড আছে এটা যখন মেটাবলাইজড হয়, এটা মেটাবলাইজড হলে কি প্রডিউস করবে, এটা মেটাবলাইজড হলে প্রডিউস করবে হাইড্রোকুইনন অ্যান্ড পাইরোক্যাথেকল। আর কিভাবে হবে, মেটাবলাইজেশনটা হবে মূলত অক্সিডেশন দ্বারা, ঠিক আছে, অক্সিডেশন, এটা আমরা একটু জেনে রাখি, অক্সিডেশন দ্বারা মেটাবলিজম হবে এবং এর ফলে কি হবে, গ্রিন ইউরিন হবে, গ্রিন ইউরিন। সেই ইউরিনেশন করলে তার ইউরিনের কালারটা কেমন হবে, ইউরিনের কালারটা হবে গ্রিন। তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলা জেনে নিলাম। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, আমরা এখানে দেখলাম এই জিনিস কার্বলিক অ্যাসিড পয়জনিং থেকে এটা আমাদের কি করবে, ডিলেড ফুট্রিফিকেশন করবে। এছাড়া এটা অল রুটের মাধ্যমে নিতে পারি, এটা স্টোমাককে লেদারি করে দেয়, তারপর এটা কার্বল ইউরিয়া করতে পারে, কেন হয়, এটা অক্সিডেশন দ্বারা কি তৈরি করে, হাইড্রোকুইনন এবং পাইরোক্যাথেমিন, আর এটা কি করে, গ্রিন ইউরেশন করে। তাহলে এই হলো আমার কার্বলিক অ্যাসিড থেকে এখানকার কথাবার্তা। এখন একটা টার্ম আছে যেটাকে বলা হয় যে ফেনল মেরাসমাস। ফেনল মেরাসমাস কি, ফেনল মেরাসমাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো এটা হলো কার্বলিক অ্যাসিড পয়জনিং এর কারণে হয়। ফেনল মেরাসমাস, ফেনল মেরাসমাস। তো এই কেসের ক্ষেত্রে আমরা কি কি ফিচার দেখতে পাবো, এটার ক্ষেত্রে আমরা যে ফিচারগুলো দেখতে পাবো সেটা হলো ডিসনিয়া, ট্যাকিপনিয়া, হাইপোটেনশন, সায়ানোসিস অ্যান্ড দেখতে পাবো জন্ডিস। তাহলে এই সাইন সিমটমগুলো আমরা ফেনল মেরাসমাসের ক্ষেত্রে দেখতে পাবো। তাহলে এই হলো এখান থেকে আমাদের ফেনল বা কার্বলিক অ্যাসিড সম্পর্কে পড়ালেখা। কার্বলিক অ্যাসিড সম্পর্কে যদি পড়া শেষ হয় তাহলে আমরা নেক্সট যে টপিকটাতে চলে যাব সেটা হলো ভিট্রিওলেজ। এখান থেকে একটা কোশ্চেন আমাদের আসার হিউজ পসিবিলিটি আছে, এটা রিটেনে একটা আসার মতো কোশ্চেন। তো ভিট্রিওলেজ জিনিসটা কি, ভিট্রিওলেজটা হলো থ্রোয়িং অফ সালফিউরিক অ্যাসিড, কারো উপর যদি সালফিউরিক অ্যাসিড নিক্ষেপ করা হয় তখন সেটাকে আমরা বলি ভিট্রিওলেজ। ওকে, তাহলে ভিট্রিওলেজের ক্ষেত্রে কি কি হতে পারে, ভিট্রিওলেজের কমপ্লিকেশনগুলো কি কি হতে পারে। তো এখন যদি আমি একটার কমপ্লিকেশন সম্পর্কে বলি, কমপ্লিকেশনস, এটার কমপ্লিকেশন থেকে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো তা হলো এর ক্ষেত্রে ফেসের ডিসফিগারেশন হয়ে যেতে পারে, ঠিক আছে, ফেস ডিসফিগারেশন। এছাড়াও কি হতে পারে, লস অফ আইসাইট, যদি চোখে পড়ে তাহলে আইসাইট লস হয়ে যেতে পারে। এছাড়াও আলসারেশন হয়ে যেটা লিড করবে কিসে, স্কার ফরমেশনে। আর যেটা হতে পারে যদি কোনো জয়েন্ট এরিয়াতে পড়ে ওই জয়েন্টটার মুভমেন্ট রেস্ট্রিকশন হতে পারে। তো অ্যাসিড নিক্ষেপ, সোজা বাংলায় বললে ভিট্রিওলেজ হলো অ্যাসিড নিক্ষেপ। অ্যাসিড নিক্ষেপ জিনিসটা বাংলাদেশে খুব কমন ছিল, বর্তমানে কঠোর আইনের কারণে এই জিনিসটা এখন আর তেমন একটা দেখা যায় না, তারপরেও মাঝে মাঝে কিছু কেস পাওয়া যেতে পারে। তাহলে আমরা এখানে কমপ্লিকেশনগুলো দেখে ফেললাম। এখন নেক্সট আমরা যেটা জানবো এটার মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স, ভিট্রিওলেজের মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্সটা কি, মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স। তো এটা মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স থেকে আমরা যে জিনিসগুলো জানবো তা হলো এটা একটা গ্রিভিয়াস হার্টের পর্যায়ে পড়ে। গ্রিভিয়াস হার্ট, কেন গ্রিভিয়াস হার্ট, কারণ এখানে পার্মানেন্ট স্কার ফরমেশন হচ্ছে ফেসে, এজন্য এটাকে আমরা কি বলতে পারি, গ্রিভিয়াস হার্ট। এছাড়াও এখানে জয়েন্টের মুভমেন্ট রেস্ট্রিকশন হচ্ছে, আইসাইট নষ্ট হয়ে যেতে পারে, সো ইট ইজ এ গ্রিভিয়াস হার্ট। এছাড়াও এটাতে কি করা হয়, হোমিসাইডাল, কাউকে মারার উদ্দেশ্যে অ্যাসিড নিক্ষেপ করা হয়ে থাকে। আর কাউকে মারার উদ্দেশ্যে যদি অ্যাসিড নিক্ষেপ করা হয় তখন তার ক্ষেত্রে আমরা কি কি শাস্তি দিতে পারি। তো অ্যাসিড নিক্ষেপের কারণে কারো যদি ডেথ হয়ে যায়, ডেথ হলো, তাহলে যে পার্সনটা অ্যাসিড নিক্ষেপ করছে তার ক্ষেত্রে পানিশমেন্ট হবে ডেথ, তাহলে পানিশমেন্ট হলো ডেথ। আরেকটা হলো অ্যাসিড বার্ন করছে কিন্তু ডেথ হয় নাই, বাট সিভিয়ার ইঞ্জুরি, তার ক্ষেত্রে আমরা 14 বছর পর্যন্ত 14 ইয়ার পর্যন্ত তাকে শাস্তির
ব্যবস্থা আছে। তো এই হলো এটার মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স। মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স যদি যায়, আমরা আরও একটা টপিক জেনে নিই। এই যে ভিট্রিওলেজ আছে, এটা ট্রিটমেন্টটা কি, কীভাবে এটাকে ট্রিটমেন্ট করব। তো এটা ট্রিটমেন্ট আমরা অলরেডি শিখে ফেলছি। আমরা যে করসিভ অ্যাসিড পয়জনিংয়ের ট্রিটমেন্ট ছিল স্কিনের উপরে, ওইটাই এটার ট্রিটমেন্ট। প্রথমে কি করতে হবে, যে ইনফেক্টেড যেখানে অ্যাসিডটা মারা হয়েছে ওই এরিয়াটাকে পানি দ্বারা এবং সোপ সাবান দ্বারা কি করতে হবে, ধুয়ে ফেলতে হবে। কারণ সাবান একটা অ্যালকালি, এটা অ্যাসিডকে নিউট্রিলাইজ করতে হেল্প করবে। এছাড়াও এখানে কি করতে পারে, যদি চোখে অ্যাসিড পড়ে তখন আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি। এছাড়া আমরা এখানে অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট দিব, যেন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এখানে কি করতে না পারে, গ্রো করতে না পারে। তাহলে এগুলো হলো আমার এখান থেকে জানার বিষয়, যে এখানে কীভাবে ট্রিটমেন্টটা দেওয়া হবে, এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তাহলে আমরা ভিট্রিওলেজ থেকে আমরা কি জানবো, ভিট্রিওলেজের কমপ্লিকেশনটা জানবো, মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্সটা জানবো, এবং এটার যে ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টটা সম্পর্কে জানবো। এছাড়াও এখানে আরও একটা জিনিস জানা যায়, সেটা হলো ভিট্রিওলেজের কারণে একটা পেশেন্ট কেন, কজ অফ ডেথ, কেন মারা যেতে পারে। একটা পেশেন্টকে যখন অ্যাসিড নিক্ষেপ করা হয় সে কেন মারা যেতে পারে। কজ অফ ডেথ নিয়ে যদি আমরা বলি, এখানে প্রথম যে কজটা সেটা হলো শক। যেহেতু এটা একটা বার্নের কেস, তাহলে এখানে কি হতে পারে, পেশেন্টের শক হতে পারে। 2 নাম্বার যেটা, সেটা হলো সিভিয়ার বার্ন। আর 3 নাম্বার হলো সেপসিস। ওকে, এই কজগুলোর কারণে একটা পেশেন্ট মারা যেতে পারে। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে ভিট্রিওলেজ আছে, ভিট্রিওলেজ সম্পর্কে আমরা পড়ে ফেললাম। তো এর মাধ্যমেই আমাদের এই যে আইটেমটা আছে করসিভের, এই আইটেমটা এখানে শেষ হয়ে গেল। আমি যদি আবার একটু রিভিউ করি, আমরা প্রথম থেকে কি দেখলাম, আমরা প্রথমে দেখতে পেলাম যে এখানে করসিভের যে ক্লাসিফিকেশন আছে ওইটা দেখলাম। আমরা এখানে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং অ্যালকালি এই দুইটাতে ভাগ করি। তার মধ্যে আমরা দেখতে পাইছি যে আমাদের যে স্ট্রং অ্যালকালিটা আছে, অ্যালকালিটা আমাদের জন্য বেশি ক্ষতিকর, কারণ এটা আমাদের সুপারফিশিয়াল প্লাস ডিপ দুইটা লেয়ারকেই ক্ষতিগ্রস্ত করতেছে। এছাড়াও এটা আমাদের কি করে, ইসোফেগাসের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটাকে ইসোফেজিয়াল স্ট্রাকচার করে, এ কারণেও এটা আমাদের অ্যাসিড থেকে বেশি ক্ষতিকর। এরপরে আমরা সালফিউরিক অ্যাসিড সম্পর্কে জানলাম। সালফিউরিক অ্যাসিডের কি ফর্ম আছে, এটাকে কি নামে ডাকা হয়, এটাতে যদি কোনো একটা পার্সন ইনজুরি হয় তখন তার ক্ষেত্রে আমরা কি কি ট্রিটমেন্ট দিতে পারি, স্কিন ইনজুরি হলে কি ট্রিটমেন্ট দিতে পারি, যদি ইনজেকশন হয় বা সে অ্যাসিডটা খেয়ে ফেলে ওই ক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দিতে পারি, এটা সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে আমরা এখানে আরও জানলাম কি সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই দুইটার মধ্যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো এ সম্পর্কে জানলাম। এছাড়াও আমরা এখানে অক্সালিক অ্যাসিড সম্পর্কে জানছি এবং কার্বলিক অ্যাসিড সম্পর্কে জানছি। আর লাস্টে আমরা ভিট্রিওলেজ আছে, ভিট্রিওলেজের যে মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স আছে, এটার ক্ষেত্রে কিভাবে ট্রিটমেন্ট করা যায় এই জিনিসগুলো সম্পর্কে জানলাম। সো এই আইটেমটা অনেক ছোট একটা আইটেম এবং ইজিও বলা চলে। তো এটা আমি শেষ করার ট্রাই করলাম, আশা করি সবাই এটা থেকে উপকৃত হয়েছ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।